তো যেদিন আমার মায়ের বিয়ে সেদিন কিন্তু আমি কিছুই জানি না, আমার অজরে শুধু কান্না যে আমার মাকে দিও না। আমি নানুকেও বলছি যে নানু আমি প্রবৃত্তির টাকা পাবো, সেখানে আমার মার সাথে আমি চলবো, কিন্তু তাও আমার মারে বিয়ে দিও না। শুধু দাঁড়ায় দাঁড়ায় এক সাইডে দেখতেছি আর কাঁদতেছি, তাও কিন্তু বুঝতেছি না যে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে, কারণ 2002-এ বাবাকে হারাইছি। আমি পৃথিবীতে আসি নাই, তবে আমার মা যখন বাড়িতে থাকতো দাদু বাড়িতে, আমার বাবা উনি একটা মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়ায় পড়ছে। আমার মায়ের সাথে যোগাযোগ করতো না তেমন একটা, ওইখান থেকে ওই মেয়েটা অনেক চাপ দিতেছিল, কিন্তু তখন আমার মা অলরেডি প্রেগনেন্ট, আমি তখন আর কি পেটে আছি। তো আমার বাবা সবকিছু সত্যি কথাই বলে দিছে যে সে একটা সম্পর্কে জড়াইছে, সে আর থাকবে না আমার মায়ের সাথে, এটা বলছে। তখন আপনার এই কাহিনীগুলো হওয়ার মধ্যে আমি এই পৃথিবীতে চলে আসছি। তখন আমার বাবা আমাকে যখন দেখতে গেছে, তখন আমি যে মেয়ে হয়েছে এটা দেখে উনি মুখটা ফিরাই নিচ্ছে, বলছে যে এরকম যে মেয়ে হয়েছে, এরকম উটকো ঝামেলা তো আমি চাই নাই। এরপর থেকে কখনো আমার আর দেখে নাই, আর ওইভাবে কখনো যে একটা মেয়ে হয়েছে দেখে একটা আদর আল্লাহ ভালোবাসে সেটাও আমি পাই নাই। আমার মা আমার নানির কাছে আমার রাখছিল, তখন মনে করেন আমি আসলে সত্যি কথা বলতে জন্মের পর থেকেই আমি অবহেলিত, কারণ মা পাই নাই, কারণ আমার বাবার সাথে তার যুদ্ধটা চলতেই ছিল। আমি হওয়ার পর আরও বেশি হয়েছে, আমি মেয়ে হয়েছি সেটা মানতে পারতো না। আমার বাবা তো কোনো কন্ট্যাক্ট করে নাই আমার মায়ের সাথে, ওই টাইমে যে ডিভোর্সটা দিবে এরকম আমার বাবার হয়ে পারেন, সাহসটা হইতেছিল না যে সঙ্গে সঙ্গে ডিভোর্সটা দিবে। এজন্য কিছুদিন সময় নিয়ে যাইতে যাইতে যখন আমার 3 বছর বয়স, আমার মায়ের সাথে সেপারেশনের জন্য উনি ডিরেক্টলি বলে দিছে যে আমি ডিভোর্স দিব, ডিভোর্স দিবই, আর 1 সেকেন্ডও রাখবো না। আমার মা আমার বাবার অনেক হাতে পায়ে ধরছে যে আমার ছোট একটা সন্তান আছে, তুমি এরকমটা করো না, আমাদের জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু উনি এটা শুনে নাই। তখন সবাই আসলো, আমি আসলে এই ব্যাপারে কিছুই বুঝি না যে মা বাবা ছাড়াছাড়ি হইতেছে কি, আমি কার কাছে যাবো বা আমার জীবনটা কি, আমি কিছুই বুঝতাম না। তখন আমি শুধু দেখতেছি যে মা এক সাইডে বাবা এক সাইডে দাঁড়ায় আছে। তো ওইখানে আপনার ডিভোর্সটা হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পর আমার মা বলতেছে যে আমি তাহলে মেয়ে নিয়ে কি করব, কোথায় কি করব, তাহলে তোমার এত ভালো অবস্থা আছে, সবকিছু আছে, আমার তো বাবার তো আর এত কিছু নেই, তুমি আমার মেয়ের ভবিষ্যৎ করে দিও। সে বলেছে যে না নিব না। তো পরে আমার নানি মাঝখান থেকে বলে আমি কাউকে দিব না, আমি যদি আমার 5টা মেয়েকে মানুষ করতে পারি, আমি আমার এই নাতিকেও মানুষ করতে পারবো। তখন আমার নানি আমাকে নিচ্ছে এখান থেকে। আর ওইখানে লিখিত ছিল যে আমার এই 12 বছর পর্যন্ত নানু বাড়িতে থাকবো, যেহেতু আমি ছোট ছিলাম, তো নানু বাড়িতে থাকবো, 12 বছর পর আমার বাবার কাছে আমি যাইতে পারবো, এটা বাধ্যতামূলক, আমার বাবাকে নেওয়া লাগবে। তো আমি যখন নানা বাড়িতে থাকতাম, আশেপাশে যখন দেখতাম বাচ্চাদের বাবা আছে মা আছে সবার সাথে একটা ভালো বন্ডিং যখন দেখতাম, তখন আমি আমার মাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করতাম যে মা আমার বাবা কোথায়, রেগে ক্ষোভ নিয়ে বারবার বলতো যে নাই নাই, যেহেতু আমার খোঁজ খবর নেওয়ার কথা ছিল, আমাকে দেখার কথা ছিল, সে তো সেটা করে নাই। তো নাই নাই বলতে বলতে একদিন আমি বলতে চাচ্ছি মা আমার বাবা কই, সবার বাবা আছে, আমার বাবা কই, যেহেতু আমি ছোট আমার খুব ফিল করে। তো আমার মা একদিন আমার হঠাৎ করে বলছে তোর বাবা মারা গেছে। এরপর থেকে আমি জানি যে মারাই গেছে। এরপর থেকে মনে করেন আমার বয়স যখন 7 বছর, এই 7 বছর পর্যন্ত টোটাল আমি জানি আমার বাবা মারা গেছে। আমার যদি কেউ জিজ্ঞাসা করতো যে তোমার বাবা কই, তখন আমি একটাই কথা বলতাম যে আমার বাবা মারা গেছে। পরে এখন আমার নানা বাড়িতে অনেকদিন তো আমার মা আছে, তো সেক্ষেত্রে বিয়ে দেওয়ার জন্য কথা বললো যে ও যেহেতু বড় হয়ে গেছে এখন বিয়ে দেওয়ার সমস্যা না, এখন আমরা তো মেয়ে রাখতেই পারবো, আমার কথা বলতো। তো যেদিন আমার মায়ের বিয়ে সেদিন কিন্তু আমি কিছুই জানি না, শুধু দাঁড়ায় দাঁড়ায় এক সাইডে দেখতেছি আর কাঁদতেছি, তাও কিন্তু বুঝতেছি না যে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে, কারণ 2002-এ বাবাকে হারাইছি। আমার অজরে শুধু কান্না যে আমার মাকে দিও না। আমি নানুকেও বলছি যে নানু আমি প্রবৃত্তির টাকা পাবো, সেখানে আমার মার সাথে আমি চলবো, কিন্তু তাও আমার মারে বিয়ে দিও না। কিন্তু নানুদের সামর্থ্য ছিল না যে মেয়ে ঘরে পুষে আমাদের দুজনকে রাখবে। এত একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে নিজের চোখে মায়ের বিয়ে দেখা, তারপরে যখন আমার মা চলে যায় ওই দিন থেকে উপর আল্লাহ আমার বাস্তবতাটা বুঝতে দিছে যে আমি কি জীবন পার করব সামনে। তো এইভাবে মনে করেন চলতে থাকলো বেশ। আমার মায়ের বিয়ের 1 বছর মতো পরে আমার বাবা তখন হঠাৎ করে আসে একদিন, উনি আমার কাজিনকে আমার বাসায় পাঠাইছে। পাঠানোর পরে আমার মা তখন ছিল আমার নানু বাড়িতে আসছিল, কয় কি কাকু এসছে, ওকে নিতে এসছি, ওকে দেখবে। পরে আবার আমার মা বলতেছে যে কেন এত বছর কই ছিল সে, তখন আমার মা আর কি রেডি করায় পরে ওর কাছে দিছে।
তখন ভাইয়া যখন নিয়ে গেছে রিক্সায় উঠছি, তখন আমি আমার বাবা মানে ভাইয়ারে জিজ্ঞাসতেছি যে এটা কে, তখন বলে তোমার বাবা। তো আমি বলছি না আমার তো বাবা নাই। তো বলছে কে বলেছে, আমি আমার মা বলেছে যে বাবা মারা গেছে। যখন এটা বলছি তখন উনি কান্নাকাটি করছে। তখন উনি আমাকে কিছু কেনাকাটা করে দিল, পরে স্কুলে ভর্তি করে দিল, দিয়ে পরে আবার উনি চলে গেছে। যার পর ওনার আর কোনো খোঁজ খবর নাই। তো মনে করেন মাসে 2-6 মাস পরে যে একটা খরচ দিবে, যেমন মনে করেন 1000-2000 এরকম দিবে, মানে তার একটা দায়িত্ব গায়ের থেকে এড়িয়ে যাওয়ার মতো। তো এইভাবে যতদিন যাইতেছে ততই মনে করেন ওনার আমার থেকে এড়িয়ে যাওয়াটা বাড়তেছে। তো মনে করেন এরপর থেকে আমার আর যোগাযোগ নাই আমার বাবার সাথে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন একবার যোগাযোগ হয়েছে, ওই যে আমাদের একটা মানে কথা বলছিল যে এসএসসির পরে আমাকে একটা জব দিয়ে দেবে, সেইভাবে অপেক্ষায় ছিলাম। এসএসসি দিয়েছি, দেওয়ার পরে তাকে জানানো হলো, তো কয় কি জব কি এত মুখের কথা সহজ, এইভাবে বলে এটা আর কি আর কোনো কিছু করলো না। তখন আমার মনে একটা মানে জিদ আসলো যে সে হয়তো বা আমার নিবেও না, বা আমার জব বলি যাই বলি কিছুই দিবে না। তারপর থেকে আপনার আমি যখন মানে ইন্টারে মানে পড়লাম তখন আমার বিয়েটা হয়, আমার এক কাজিনের মাধ্যমে আমার বিয়েটা আসলে হয়। দাদু বাসার ফ্যামিলি যত রিলেটিভ ছিল আমাদের সবাইকে বলছে, সবাইকে ইনভাইট করা হয়েছে। এবার আপনার আমার বাবাকে যখন ফোন দিছে তখন বলে কি আমি কি নিজে বিয়ে দিছি যে আমি যাব, আর এইগুলোতে আমার কোনো ইচ্ছা নাই, মাথা ঘামানোরও কোনো ইচ্ছা নাই, আমি যাব না। তো আমার সব থেকে বেশি কষ্ট লাগছে যে যত কিছু করছি আমি জীবনে, কষ্ট তো আছে জীবনে আমার, কিন্তু বিয়ের দিন আমার মানে বাবার যে দায়িত্বটা সেটা আমার মা দাঁড়াই করতেছে, ওইটা দেখে আমার মানে পুরো পৃথিবীটাই মনে হচ্ছে অন্ধকার ছাড়া আর কিছু না। মানে ওইটা আরো আমার বেশি বেদনা দিচ্ছে যে আমার বাবা থাকতেও আজকে আমি এত অবহেলিত। মানে আমি কি অপরাধটা করছিলাম যে দুনিয়া আসাটাই কি আমার বড় অপরাধ ছিল? একটা কথা কি যে জন্ম দিলেই কখনো বাবা হওয়া যায় না, কথাই বলে না, তো সে তো শুধু জন্মই দিছে। আমি হাজবেন্ডের সংসার আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, ওরকম ভাবে ওইখানে কোনো সমস্যা ছিল না। এবার ওই শ্বশুর বাড়িতে থাকতে থাকতে একদিন মনে হলো যে আমি আমার বাবার সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে আমি কেমন আছি। সে নাই খোঁজ নিল না, আমি তো নিই। তো আমি তাকে ফোন দিছি, দেওয়ার পরে তো ফোন ধরার পরে কথা সালাম দিছি যে বাবা কেমন আছেন, কয় কি যে আব্বু বলার দরকার নেই, কি হয়েছে সেটা বল। মানে আপনি ভাবেন যে সে যে আমার বাবা, আমি এটাও বলতে পারবো না তাকে। যখন ফোনটা ধরে এই কথাটা শুনতাম তখন ভাবেন যে আর কোনো কিছু বলার মানে ভাষাই থাকতো না, তখন ফোন কেটে দিতাম, কিছু আর বলতাম না। উনি ভাবতো যে আমি সবসময় হয়তো স্বার্থের জন্যই ফোন দিই, কিন্তু কি স্বার্থ কি করছে আমি এটাই বুঝলাম না। তার কিন্তু আরো 3টা সন্তান আছে ভাই, আমি শুধু এইটুকু ভাবি যে সেই 3টা সন্তান নিয়ে সে এত ভালো আছে, আর তাদের পরিচয় দিতেছে, তাদের এত ভালোভাবে মানুষ করতেছে, আর আমি ডালে ডালে অবহেলিত ভাবে মানুষ হইতেছি। বা বিয়ে হয়েছে তারপরও দিনের পরে দিন আমার বাবার মায়ের মনে করেন ক্ষোভটা আমার ভিতরে থেকেই গেছে, যেহেতু বাবার পরিচয়টা নাই, সবটা জায়গায় আমার ছোট হইতে হয়। আমি যেহেতু একটা শ্বশুর বাড়ি একটা সংসার করতেছি, সেইখানে যদি একটা মানুষ জিজ্ঞেস করে আমি তো উত্তর দিতে পারি না তাদের কাছে। তারপর এত কিছু হওয়ার পরে আমার বেবি হওয়ার পরে আমি আর একদিন ফোন দিছি, দিয়ে আমি সালাম দিছি, দিয়ে বলছি আব্বু কেমন আছেন, কয় কি কেন ফোন দিছো আমারে, আর কোনোদিন ফোন দিবা না, এরকম ভাবে বলতেছে। মানে আমার শুধু মনে হইতেছে যে সারাটা জীবন খালি ফোন দিলেই কেন ফোন দিছো, কেন ফোন দিছো। এই কথাটা শোনার পরে ভাই আমি সঙ্গে সঙ্গে নাম্বারটা ডিলিট করে দিয়েছিলাম, যে আমি তারে খারাপই যখন চাই তাহলে আমি আর কখনো তারে ফোন দিব না। আর যেহেতু আমি তার ক্ষতি করি, সে বারবারই একই কথাই বলতেছে, তো আমি আর জীবনে তারে কোনোদিন ফোন দিব না, আমার ছায়াও আর তারে কোনোদিন দেখাবো না। আমি ওই দিন ডিলিট করে দিয়েছি সবকিছু, এরপর থেকে আমার আর তার সাথে কোনো যোগাযোগ নাই। ভাইয়া আপনি যেখানেই থাকেন বাবা ভালো থাকেন, এটা আমি সবসময় চেয়েছি, কিন্তু মেয়ের হিসেবে পরিচয়টা দেন নাই সমাজের বুকে, এটা আমার ভিতরে সারাটা জীবন মানে মৃত্যুর আগ পর্যন্তই থেকে যাবে। আমার তো কোনো দোষ ছিল না, আপনারা দুজন ডিভোর্স করছেন, সব করছেন, আমাকে নিয়ে আসার পর এত কিছু তো না করলেও পারতেন। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমার পরিচয়টা কেন দিলেন না? আমি তো বৈধ সন্তান ছিলাম, অবৈধ সন্তান তো না, তাহলে আমাকে কেন এরকম ভাবে অবহেলিত জীবন দিলেন? আমি কি দোষ করছিলাম? আমি আপনার সব থেকে বড় সন্তান ছিলাম, কিন্তু আপনি আমার থেকে মুখ ফিরাই নিছেন, কখনো দেখেন নাই। আমি তো অবহেলিত ভাবে মানুষ হয়েছে, আমাকে একটু দেখতে পারতেন যে আমি কেমন ভাবে মানুষ হইতেছি বা আমার সন্তানের কত কষ্ট জীবন কাটাইতেছে, একটা বড় তো ভাবেন নাই। কিন্তু একটা কথা বলি বাবা, যে জন্ম দিয়েন ঠিক আছে, কিন্তু পরিচয়টা দিয়েন সমাজের বুকে, কারণ আপনাদের মতো বাবাদের জন্য আমাদের মতো মেয়েদের জীবনটা শেষ হয়ে যায়, আমাদের জীবনটা পুরো নরকের থেকে খারাপ। না পারি সমাজের বুকে মানুষের কাছে পরিচয় দিতে, আর না পারি কাউকে বলতে এই কথাগুলো। একটাই কথা বলে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, যদি আপনি আমার এই ভিডিওতে দেখেন তো আপনি আমার কাছে আইসেন, আপনার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব, কারণ আমি আপনার বড় সন্তান।
অভিমান হয়ে থাকলেও আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, তারপর আপনি আমার কাছে আইসেন বাবা। আল্লাহর কাছে দোয়া করে আপনি যেন বাবা অনেক ভালো থাকেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আপনি কখনো যেন খারাপ না থাকেন, কারণ খারাপ তো আমাদের থাকার কথা, খারাপ থাকার জন্য তো এই জীবনটা দিয়েছেন আপনি। আমরা একই শহরে থেকে আমাদের কোনো যোগাযোগ নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই, আমার কি মন চায় না বলেন?